সো আজকে রিক্যাপ করার কথা যাদের তারা রিক্যাপ শুরু করেন। তাসমিন তো আমার না, শুরু করেন আপনি। আর সাথে কেউ ছিলেন? রোজি আপু, আপনি কি ছিলেন আজকে? আপনি আর আমার কি রিক্যাপ করার কথা ছিল? আমার না, আরেকজনের ছিল মেবি। আমার যে ছিল না। কামরুন মানে আগের দিন যে আপুটার করার কথা ছিল উনি পরে আগামী দিন আজকে করার কথা ছিল। উনি তো এখনো জয়েন করেননি। এদিকে 13 মিনিট হয়ে গিয়েছে, আমরা মনে হয় তাহলে আমরা শুরু মানে করি। শুরু করি, শুরু করো। দেন উনি যদি আসেন জয়েন করবেন, কারণ 10টা 13 বাজে, অলরেডি শীতের রাত তো। তখন করাটা শুরু করো তুমি। ঠিক আছে। গতদিন আমরা মাইন্ডফুলনেস এর মাইন্ডফুলনেস কি, এই বিষয়গুলো নিয়ে শিখেছিলাম। মাইন্ডফুলনেস কি না সেটা শিখেছিলাম গতদিন। তো এখানে বলা হয়েছিল যে মাইন্ডফুলনেস কিন্তু পজিটিভ থিঙ্কিং না, আমি ভালো ভালো কিছু থিঙ্ক করছি, চিন্তা করছি, এটাই মাইন্ডফুল, ব্যাপারটা কিন্তু তা না। আবার মাইন্ডফুলনেস কিন্তু রিল্যাক্সিং না, আমরা অনেকে মনে করি রিল্যাক্সেশন এবং মাইন্ডফুলনেস এক, তা কিন্তু না। মাইন্ডফুলনেস হলো একদম অ্যালার্ট, আর রিল্যাক্সিং তো একদম রিল্যাক্স, মানে সম্পূর্ণ অপোজিট। তারপরে মাইন্ডফুলনেস মানে কিন্তু বেড়াতে যাওয়া না। আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা, আমি তো অনেক প্যারার মধ্যে ছিলাম, যন্ত্রণার মধ্যে আছি, এখন আমি মাইন্ডফুলি ঘুরতে যাচ্ছি। মাইন্ডফুলি ঘুরতে যাওয়া হবে, কিন্তু মাইন্ডফুলনেস মানে ঘুরতে যাওয়া নয়, এমনটা বলা হয়েছে এখানে। তারপরে মাইন্ডফুলনেস মানে একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছি, বিষয়টা সেরকম না। মাইন্ডফুলনেস হলো টোটালি অ্যালার্ট থাকা, সেন্ট্রি গার্ডের মতো অ্যালার্ট থাকা হলো মাইন্ডফুলনেস। এখানে বলা হয়েছিল মাইন্ডফুলনেস হলো বর্তমানে ফোকাস করা, কোনো জাজমেন্ট ছাড়া, কোনো আহ মানে নিজের সাথে অ্যাটাচমেন্ট ছাড়া, আহ বর্তমানে ফোকাস থাকা, বর্তমানে আমি ফোকাস থাকবো কোনো জাজমেন্ট ছাড়া। অনেক সময় আমরা করি না যে হ্যাঁ, মাইন্ডফুলি আমি এই জিনিসটা দেখছি, কিন্তু এই জিনিসটার রংটা কেন এরকম, এটা লাল না হয়ে যদি নীল হতো তাহলে ভালো হতো। আমি খুবই মাইন্ডফুললি একদম দেখছি, এটা কিন্তু মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস হলো নন জাজমেন্টালি দেখা, যেটাকে আমি কোনোভাবে জাজ করবো না। আবার এখানে বলা হচ্ছে মাইন্ডফুলনেস মানে কোনো অ্যাটাচমেন্ট না, অ্যাটাচমেন্ট ছাড়া কোনো কিছু দেখা বা বিষয়টিকে দেখবো আমরা, সেটাই হলো মাইন্ডফুলনেস। অনেক সময় হয় না যে আমি কারো দুঃখের কথা মনে করেন শুনছি, একদম মাইন্ডফুললি শুনছি এবং ওটার সাথে আমি অ্যাটাচড হয়ে গেছি যে আহারে, এরকম আমার সাথেও তো একসময় এরকম ঘটেছিল। এটা কিন্তু মাইন্ডফুলনেস না। কোনো অ্যাটাচমেন্ট ছাড়া নন জাজমেন্টালি বর্তমানে ফোকাস থাকা হলো মাইন্ডফুলনেস। এখানে আরো বলা হয়েছে যখন আমি মাইন্ডফুলনেস হব, তার মানে হলো আমি প্রেজেন্ট মোমেন্টে, প্রেজেন্ট মোমেন্ট নিয়ে ভালোভাবে আছি বা অ্যাওয়ার আছি, প্রেজেন্টে অ্যাওয়ার আছি, সেটা হলো মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে এটা না যে আমি অভ্যস্ততার সাথে কিছু করছি। অনেক সময় আমরা অভ্যাসবশত কিছু করে ফেলি। যেমন এমন হতে পারে, অনেক সময় বলে যে আচ্ছা, মাইন্ডফুলনেসে তো আপনারা বলছেন যে একসাথে একাধিক কাজ করা যায় না, কিন্তু আমি তো ম্যাথ করতে করতে গান শুনতে পাই, তো এটা তাহলে কেমন করে হলো? এই ম্যাথ শুনতে শুনতে গান শুনতে পারা, এটা মাইন্ডফুলনেস না। হয়তো সেই ম্যাথটা আমি আগেই করতে 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 এত অভ্যস্ত হয়ে গিয়েছি, সেটার দিকে আমার কনসেন্ট্রেট দিতে হচ্ছে না। আমি গান শুনছি আর ম্যাথ করছি অভ্যস্ততা বশত, মানে ওই ম্যাথটা আমি এতবার করেছি যে ওটার সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি, ওটার জন্য আমার আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। তো এখানে ওটাই বলা হচ্ছে যে অভ্যস্ততা বশত আমরা অনেক সময় কিছু করে ফেলি। আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন বাড়ি যাই, আজকে আমার অন্য রাস্তায় যাওয়ার কথা, কিন্তু আমি আনকনসাস মাইন্ডে কারোর সাথে কথা বলতে বলতে ওই রাস্তাতেই চলে গিয়েছি। এটা কিন্তু মাইন্ডফুলনেস না, এটা বলা হচ্ছে। বরং মাইন্ডফুলনেস হলো অ্যালার্ট থাকা, সজাগ থাকা। আমার আহ মানে একদম অ্যালার্ট থাকবো, সজাগ থাকবো, আমার সেন্সরি মোটর ঠিক মতো কাজ করছে কিনা, কি কাজ করছে সে ব্যাপারে আমি অ্যাওয়ার্ড থাকবো। আমার কগনিশন ঠিক মতো আছে কিনা, কি চিন্তা হচ্ছে সে ব্যাপারে আমার অ্যালার্ট থাকা, সজাগ থাকা হলো মাইন্ডফুলনেস। ওয়ান কাইন্ড অফ সেন্ট্রি গার্ডের মতো। আমরা সেন্ট্রি গার্ড মনে হয় অনেকে দেখেছি বা চিনে থাকবো, বা নাটক সিনেমাতেও দেখে থাকবো। একদম অ্যালার্ট পজিশন, যে চোখের কোনো কিছু চোখের আড়াল হবে না, একদম মানে সব আমার নিয়ন্ত্রণের মধ্যে, আমি সব দেখছি, অবজার্ভ করছি, সেটা হলো মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস হলো বর্তমান সময়টাকে যেভাবে যেভাবে হচ্ছে আমি সেটাকে সেভাবেই দেখবো।
যেটা যেমন হচ্ছে আমি সেটাকে তেমন ভাবেই দেখবো। আহ এটা এমন কেন না, এটা এমন কেন হলো, এটা এমন না হয়ে এমন হলে তো ভালো হতো, এইরকম না বিষয়টা। বিষয়টা হলো যেটা যেমন আমি সেটাকে তেমন ভাবেই দেখবো। একদম যেটা যেভাবে পরিবর্তন হচ্ছে সেটার সাথে সাথে আমি পরিবর্তন হবো। বিষয়টা এমন না যে একটা জিনিস আমি দেখছিলাম, ওটা আমার খুবই ভালো লাগছিল, আমি ওটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি আর চেঞ্জ হচ্ছি না, ওই ভালো লাগার সাথেই থেকে গিয়েছি। এটা কিন্তু মাইন্ডফুলনেস। যখন যেভাবে পরিবর্তন হবে যেমন হবে সেটার সাথে যাওয়াটাই মাইন্ডফুলনেস, এবং নন জাজমেন্টালি সেটাকে দেখা হলো মাইন্ডফুলনেস। এখানে বলা হচ্ছে যে মাইন্ডফুলনেস মাইন্ডকে ব্লক করব তা না, সম্পূর্ণ সজাগ ভাবে বর্তমানে ফোকাস থাকাটাই হলো মাইন্ডফুলনেস। থ্রি প্রাইমারি স্টেজ অফ মাইন্ডফুলনেস, এখানে আমাদের ছবি এঁকে মানে বৃত্তের মতো করে দেখানো হয়েছিল যে আমাদের তিন ধরনের মাইন্ড থাকে। একটা হলো ওয়াইজ মাইন্ড বা লজিক্যাল মাইন্ড, একটা হলো ইমোশনাল মাইন্ড, আর একটা হলো ওয়াইজ মাইন্ড। তো ইমোশনাল মাইন্ড কোনটা? আচ্ছা, ইমোশনাল মাইন্ড কোনটা? ইমোশনাল মাইন্ড আসলে কি? মানে ইমোশনাল মাইন্ডকে আরেকটা বলা হচ্ছে যে থট অ্যান্ড বাই হার্ট। ইমোশনাল মাইন্ডকে আরেক নামে বলা হচ্ছে। তো ইমোশনাল আমরা নাম শুনেই বুঝতে পারছি, ইমোশনাল মাইন্ড হলো যেটা ইমোশন দ্বারা পরিচালিত হচ্ছে, যুক্তি দ্বারা পরিচালিত হচ্ছে না। আমার মন যেটা বলছে আমি সেটাই করছি, আমার ইমোশন যা বলছে আমি সেটাই করছি। এটা করলে ভালো না খারাপ, এটা উম, যুক্তি অযুক্তি আমি কিছুই দেখছি না, আমার মন যেটা বলছে আমি সেটাই করছি। এটা হলো ইমোশনাল মাইন্ড। আহ এই সময় যেটা বলা হয় যে ইমোশন তখন আমার চিন্তা ও আচরণকে নিয়ন্ত্রণ করে। কারণ আমার মন বলছে যে আমার এখন রাগ হয়েছে, আমি একটা জিনিস ছুঁড়ে ফেলবো, এটা কিন্তু আমার ইমোশন বলছে। আমি সাথে সাথে জিনিসটা ছুঁড়ে ফেললাম। এর মানে হলো যে আমার চিন্তা যে এই জিনিসটাকে এখন ছুঁড়ে ফেলতে হবে, এবং আমি সাথে সাথে চিন্তাটা যেটা যা বলছে আমার আচরণও সেটাই করে ফেলছে। এটাই হলো ইমোশনাল মাইন্ড। ইমোশন হলো আহ পরিষ্কার চিন্তা করতে পারা। ইমোশন যে টাইপের চিন্তাগুলো মানে যেই টাইপের চিন্তা, ইমোশনাল হয়ে আমরা যেই টাইপের চিন্তাগুলো করতে থাকি সেটাই আমাদের কাছে সঠিক মনে হয়, এবং সেই আচরণগুলোই করতে থাকি। ইমোশনাল হয়ে আমাদের যে বিষয়গুলো মনে হয় সেটাই আমার কাছে মনে হচ্ছে যে এটাই সঠিক, এটাই করতে হবে, এবং এটা আমার কাজের ওপর আমার আচরণের উপর প্রভাব ফেলে। কারণ ওই যে বললাম যে ইমোশন যেটা বলছেন তো সেটাই করছি। এখানে বলা হয়েছে যে ইমোশন আমাকে টোটালি কন্ট্রোল করে ফেলে, আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছি। এবং এই সিচুয়েশনে মানে তখন এমন হয়ে যায় যে আমার মুড বা মন যা বলছে আমি তাই করছি, কোনো কন্ট্রোল থাকছে না। মুড যদি ভালো থাকে তাহলে আমি ভালো করছি, যদি খারাপ থাকে তাহলে আমি খারাপ করছি, ইমোশন যা বলছে তাই করছি। এটার ভালনারেবিলিটি ফ্যাক্টর যেটা বলেছে সেটা হলো যে যখন আমরা অসুস্থ থাকি, কোনো ইলনেস আমাদের মধ্যে থাকে, বা আমরা ড্রাগ বা অ্যালকোহল এগুলো যাদের প্র্যাকটিস আছে এগুলো করছি, বা আমার ঘুমের সমস্যা হচ্ছে, আমি অনেকদিন যাবত ঘুমাতে পারছি না, আমার ঘুম ঠিক মতো হচ্ছে না, আমি কোনো স্ট্রেসের মধ্যে আছি, তখন এই ইমোশনাল মাইন্ডে যদি আমরা থাকি, সিচুয়েশনকে আরো বেশি ডিজাস্টার বানিয়ে ফেলে এবং আরো বেশি খারাপ হয়ে যায়, এমনটা বলা হচ্ছে। প্রবলেম উইথ ইমোশনাল মাইন্ড, ইমোশনাল মাইন্ডে থাকলে আসলে আমাদের কি কি প্রবলেম হয়? যখন আমরা ইমোশনাল মাইন্ডে পরিচালিত হই তখন আমাদের আহ কোনো কাজ আমরা ইফেক্টিভলি করতে পারি না। হয়তো ওই কাজটা করা প্রয়োজন, ওটা করলে আমার জন্য ভালো হবে, কিন্তু আমার ইমোশন যেহেতু ওটা করতে আমাকে সায় দিচ্ছে না, যেটা বলছেন সেটাই করে ফেলছি। আর সেক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছিল যে সেক্ষেত্রে হয়তো শর্ট টার্ম আমরা অনেক সময় আমরা উপকৃত হতেও পারি, যে আমার রাগ হয়েছে আমি ফোনটা ছুঁড়ে ফেললাম, আমার মুড এখন এটাই বলছে যে ফোনটা ছুঁড়ে ফেলতে হবে, আমি ফেলে দিলাম। শর্ট টার্ম হয়তো ওটা ফেলে দিয়ে আমার একটু শান্তি লাগলো, কারণ যখন আমাদের রাগ হয় বা কোনো ইমোশনাল আর্জ আসে, যে আমার কাউকে হার্ট করে কথা বলতে প্রচন্ড ইচ্ছে করছে, এটা আমার ইমোশন বলছে, তো সেই হার্ট করে যখন কথা বলি তখন নিজের ভেতরে একটু ভালো লাগা কাজ করে। কিন্তু এখানে বলা হচ্ছে যে ইমোশনাল হয়ে আমরা যদি কোনো কাজ করি এটা ইফেক্টিভ হয় না, এবং এটা শর্ট টার্ম অনেক সময় লাভ হতেও পারে কিন্তু লং টার্ম এটা আমাদের ক্ষতি, আমাদের লাইফে বিভিন্ন ধরনের হ্যাম্পার করে ফেলে।
আমরা প্রচন্ড ইমোশনাল হয়েছি, এটা একটা জিনিস, কিন্তু সেই ইমোশন গাইডেড হয়ে যদি আমরা কোনো কাজ করি, সেটা হলো আমার ইমোশন দ্বারা পরিচালিত হওয়া। মানে বিষয়টা হলো আমরা সবাই কিন্তু ইমোশনাল হতেই পারি বা ইমোশন আমাদের হতেই পারে। ইমোশন হওয়া আর ইমোশনের দ্বারা গাইডেড হয়ে কোনো কাজ করা কিন্তু আলাদা। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের অনেক সময় মনে হয় যে আমার ইমোশন হয়েছে জন্য আমি এরকমটা করে ফেলি, ইমোশন হলো জন্যই তো করলাম, এরকম ভাবে মনে হয়। তো এই ব্যাপারটা এখানে বলা হয়েছিল যে ওই যে অনেকটা হাঁটা আর হাঁটা দেখা দুটার মধ্যে আলাদা ছিল। তারপরে আমরা এখানে ইমোশনাল মাইন্ডের ছবির মাধ্যমে দেখেছিলাম যে ইমোশনটা অনেক ভারী, লজিকটা ছোট। আবার লজিক্যাল মাইন্ডে ছিল লজিকটা অনেক বড়, ইমোশনটা অনেক ছোট, এরকম। তো এইটা গেল ইমোশনাল মাইন্ড। এবার আসি রেশনাল মাইন্ড বা লজিক্যাল মাইন্ডে। এখানে যেটা বলা হচ্ছে যে ইমোশনাল মাইন্ডে যেমন ইমোশন যেটা বলে সে সেটাই করতে চায়, তার বাইরে কিছুই করতে চায় না। এখানে লজিক যা বলে তার বাইরে সে কিছু করতে চায় না। এরা প্রচন্ড যুক্তিবাদী হয়ে থাকে, যুক্তির বাইরে কোনো কিছু করতে চায় না, নিয়মের বাইরে কোনো কিছু করবে না। কিসের ইমোশন, কিসের প্রেম, ভালোবাসা, অনুভূতি, কোনো কিছুর দাম নাই। আমার লজিক যেটা বলবে, যেটা ঠিক সেটাই আমি করবো, এরকম ভাবে এরা চিন্তা করে থাকে। ইমোশন কোনোভাবেই মানে জায়গা থাকে না এদের। এদের ব্যাপারটা হয় কি যে প্রত্যেকটা জিনিস একদম সাজানো গুছানো থাকবে, এর বাইরে আমি যাব না, ওর মধ্যেই আমাকে থাকতে হবে, এরকম। এখানে এদের মধ্যে কোনো অনুভূতি, ভালোবাসা, অপরাধ বোধ এগুলোর কোনো জায়গা নাই, যে এগুলো আবার কি, এটার কোনো দরকার নাই, এগুলোর কোনো ভ্যালু নাই, এরকম একটা ব্যাপার। এটা হলো ওয়াইজ মাইন্ড বা লজিক্যাল মাইন্ড। তো আমরা আরেকটা যেটা আমরা জেনেছি সেটা হলো ওয়াইজ মাইন্ড। দুইটা মাইন্ডের মাঝামাঝি যে একটা, সেটা হলো ওয়াইজ মাইন্ড। কারণ আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে ইমোশনাল মাইন্ড যেটার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং লজিক্যাল মাইন্ড এটার দ্বারাও কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব। কারণ আমাদের লাইফে যেমন ইমোশনটাও গুরুত্বপূর্ণ, লজিকও গুরুত্বপূর্ণ, এবং এটা জায়গা ভেদে। একদম লজিক দিয়ে চিন্তা করবো এমনটাও যেমন না, একদম ইমোশন দিয়ে চিন্তা করবো এমনটাও না। তো যেটা করব মাঝামাঝি, সেটাই হলো ওয়াইজ মাইন্ড। তো ওয়াইজ মাইন্ড কি? ওয়াইজ মাইন্ড এখানে বলা হচ্ছে যে ইনার উইজডম, এটা আমাদের মধ্যে সবার মধ্যেই থাকে, কিন্তু এটা সবাই আসলে খুঁজে পায় না, বা এটা খুঁজে পাওয়া এত সহজ না। এটা খুঁজে পাওয়ার সহজ উপায় হলো মাইন্ডফুলনেস করা, মাইন্ডফুল প্র্যাকটিস করা। আমরা যদি অনেক বেশি মাইন্ডফুল হতে পারি, তাহলে আমরা ওয়াইজ মাইন্ডের দেখা পেতে পারি, এমনটা বলা হয়েছে। ওয়াইজ মাইন্ডে যেটা হয় যে এরা সিচুয়েশনকে শুধু লজিক দিয়ে বা ইমোশন দিয়ে এরা গাইডেড হয় না। এরা সবকিছু আহ চিন্তা করে, ইমোশন দিয়েও চিন্তা করে, লজিক দিয়েও চিন্তা করে একটা মাঝামাঝি সিদ্ধান্তে আসতে পারে, যেটা কিনা ওয়াইজ মাইন্ড এবং যেটা কিনা ইফেক্টিভ। কারণ আমাদের লাইফে লজিকও আছে, ইমোশনও আছে, এটার মাঝামাঝি ব্যালেন্স হলো ওয়াইজ মাইন্ড। অনেক মানুষের জন্যই ওয়াইজ মাইন্ড, ওই যে আগে যেটা বললাম যে দেখা পাওয়াটা অনেক বেশি কঠিন, কিন্তু আমরা যদি মাইন্ডফুলনেস হতে পারি, মাইন্ডফুল প্র্যাকটিস করি, তাহলে ওয়াইজ মাইন্ডের সন্ধান পাওয়া যেতে পারে। আহ ইমোশন এবং লজিকের গুরুত্ব থাকে, কখনো লজিক বেশি গুরুত্ব। আচ্ছা, ওয়াইজ মাইন্ডে যেটা হয়, আমরা ইমোশনাল মাইন্ডে কি দেখলাম যে ইমোশনই সব, লজিক্যাল মাইন্ডে দেখলাম লজিকই সব, এর বাইরে কিছু। কিন্তু ওয়াইজ মাইন্ডে যেটা হয় যে কখনো ইমোশনের গুরুত্ব বেশি হতে পারে, কখনো লজিকের গুরুত্ব বেশি হতে পারে, আবার কখনো লজিকের গুরুত্ব কম হতে পারে, ইমোশনের গুরুত্ব বেশি হতে পারে। এইভাবে একটা ব্যালেন্স করে সিচুয়েশনকে ইফেক্টিভলি চিন্তা করতে পারাটাই হলো ওয়াইজ মাইন্ড, মাঝামাঝি একটা জিনিস। আহ এই হলো ওয়াইজ মাইন্ড সম্পর্কে। আচ্ছা, আমার কথা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তাই না? একদম একটানা বলে যাচ্ছি। হ্যাঁ, জি যাচ্ছে, আপু। বুঝতে যাচ্ছে, বলো। আচ্ছা, এরপরে যেটা ছিল যে মাইন্ডফুলনেস মানে কি আর কি, মাইন্ডফুলনেস, মাইন্ডফুলনেস আমরা কি করব আর কিভাবে করব। তো কি করব মাইন্ডফুলনেস, কি করব সেটা হলো আমরা মাইন্ডফুললি অবজার্ভ করব, মাইন্ডফুললি আমাদেরকে দেখতে হবে। তারপরে মাইন্ডফুললি পার্টিসিপেট করব, সেটার সাথে আমাকে অংশগ্রহণ করতে হবে। আহ, আরেকটা যেটা ছিল সেটা হলো মাইন্ডফুলি ডেসক্রাইব করতে হবে। এটা হলো কি করব। কিভাবে করব, কিভাবে করবার মধ্যে ছিল ওয়ান মাইন্ডফুলনেস। আমরা জেনেছি যে মাইন্ডফুলনেস মানে হলো মাইন্ডফুলনেস হলো যে একটা বিষয়ের দিকে ফোকাস থাকা,
এট এ টাইম একটা বিষয়ে ফোকাস থাকা। আমাদের ব্রেন অনেক বেশি পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আমরা একসাথে একাধিক কাজ করতে পারি। আমাদেরকে একটা সময় একটা কাজেই ফোকাস থাকতে হয়। তো এটাই বলা হয়েছে যে কিভাবে করবোর মধ্যে মাইন্ডফুলনেস হলো ওই ওয়ান টাস্ক অ্যাট এ মোমেন্ট, মানে একসাথে একটা জিনিসের দিকে ফোকাস করা। আরেকটা হলো নন জাজমেন্টালি দেখা, আহ কোনো জাজ না করে জাস্ট দেখা হলো মাইন্ডফুলনেস। আরেকটা হলো ইফেক্টিভ। এখানে অবজার্ভিং এর মধ্যে আছে ওই যে যদি কোনো কিছুকে ফোকাস করি এবং সেটা খারাপ লাগে মানে বন্ধ করে দিই, সেটা অবজার্ভিং না। আগেও যে কথাগুলো এসছে ঘুরে ফিরে আসলে একই কথা। অবজার্ভিং হলো যে আমার যদি সেটা ভালো লাগে সেটাও আমি দেখবো, যদি খারাপ লাগে সেটাও আমি দেখবো। আম, দেখা এবং কোনো জাজমেন্ট ছাড়া জাস্ট অবজার্ভ করা, ওটার কোনো নাম না দেওয়া, কোনো ডিসক্রাইব না করা। অবজার্ভিং মানে হচ্ছে জাস্ট শুধু দেখবো, ওটার কোনো নাম দিব না, ওটা এমন না হয়ে এমন এরকম কিছু না বলে শুধু দেখা। শুধুই দেখবো এবং কোনো কিছু চিন্তা না করে এটার সাথে আমরা মানে অ্যাটাচমেন্ট, মানে এই চিন্তার সাথে কোনো অ্যাটাচমেন্ট নাই এইভাবে ওটার সাথে আমি নিজের সাথে কোনো কানেক্ট না করে জাস্ট দেখাটাই হলো অবজার্ভিং। আর তারপরে এখানে ছিল যে হোয়াই অবজার্ভ, কেন অবজার্ভ করব আমরা। আমরা কেন অবজার্ভ করি, কারণ জিনিসটি আহ, দেখা মানে যে জিনিসটা আমি দেখছি সেটা দেখা বা বোঝার জন্য আমরা অবজার্ভ করব। তারপরে যেটা বলছিল সেটা হলো যে ইনফরমেশন নেওয়ার জন্য আমরা অবজার্ভ করব। সেই ইনফরমেশন নিয়ে আমরা হয়তো সেটা চেঞ্জ করতেও পারি, নাও করতে পারি, সেটা পরের ব্যাপার, কিন্তু সেই জন্য আমরা অবজার্ভ করতে পারি। তারপরে ছিল হোয়াট টু ডু, এর মধ্যে ছিল অবজার্ভ করার জন্য আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্য, মানে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ফিল করব, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অবজার্ভ করব। যেমন স্কিনের মাধ্যমে ফিল করা, যে আমি যে আমার শরীরে যে বাতাসটা লাগছে সেটা আমি স্কিনে লাগছে সেটা ফিল করা এরকম। নাকে যে স্মেলটা লাগছে সেই স্মেলটা অনুভব করা। আমি যে কোনো কিছুতে টাচ করেছি, টাচ করার সময় আমার হাতের মধ্যে যে সেন্সেশনটা হচ্ছে সেটা ফিল করা। আমি আমার মুখের মধ্যে যদি আমি কিছু একটা নিই সেটা স্বাদ আস্তে আস্তে কেমন হচ্ছে সেভাবে দেখা। এরকম পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অবজার্ভ করা। এবং এখানে বলা হয়েছিল যে শরীরের ভেতরেও সেন্সেশনটাও আমরা অনুভব করতে পারি বা অবজার্ভ করতে পারি। যেমন আমরা অনেক সময় আমাদের হার্টবিট বেড়ে গেলে হার্টবিটের শব্দ শুনতে পারি বা এইরকম ব্যাপারটা। আর এখানে যেটা বলা হয়েছিল যে হোয়াট উই ক্যান নট অবজার্ভ, আমরা কি অবজার্ভ করতে পারবো না, সেটা হলো অন্য মানুষের চিন্তাকে আমরা অবজার্ভ করতে পারবো না, সেই অ্যাবিলিটি আমাদের নাই, আমরা চিন্তাটাকে অবজার্ভ করতে পারবো না। এই পর্যন্তই আমি মোটামুটি আহ রিক্যাপটা তৈরি করতে পেরেছি। আরো একটু ছিল, যেমনটা ডেসক্রাইব, পার্টিসিপেশন, তারপরে ওয়ান মাইন্ডফুলনেস, নন জাজমেন্টাল, ইফেক্টিভলি, এই কথাগুলো আরো ডিটেলস এ ছিল, যেগুলো অলরেডি আসলে পুরো কথার মধ্যে চলে এসেছে ঘুরে ফিরে একই কথা। তো এই কারণে আমি আর ওটা কন্টিনিউ করিনি। আমরা এখন আহ আজকের দিনের ক্লাসের দিকে ফোকাস করবো। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য। আর কামরুন্নাহার আপু, ভিডিও অন করে শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভিডিও অন করার পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি কিছু একটা করছি, এতক্ষণ মনে হচ্ছে আমি একা একাই মানে কি বলতেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। না আপু, আপনি অনেক সুন্দর করে বলেন, একদম মনে হচ্ছে আবার আমরা ক্লাস করছি, সবগুলো পুঙ্খানু পুঙ্খানু মনে থাকতেছে, একদম সুন্দর করে বলতেছে, থ্যাংক সুন্দর ইউ। লাগছিল। ধন্যবাদ। আমরা রিক্যাপ দেখলাম। এখন কামরুন নাহা যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন। আপু যেভাবে বলছে স্যার, আর এখানে বলার কি আছে স্যার, আমার চেয়ে আপু অনেক সুন্দর করে বলছে। না, যদি অ্যাড করার থাকে, কোনো কিছু যদি অ্যাড করা থাকে তাহলে করতে পারেন। সাপোজ কোনো কিছু মিসিং হলো কিনা বা কোনো কিছু আহ, আর একটু মনে হচ্ছে অ্যাড করলে ভালো হয় যদি থাকে। না স্যার, আর পারবো না, লাস্টের দিকে আমিও ভালো করে দেখিনি স্যার, আচ্ছা ঠিক আছে। ফার্স্টের দিকগুলো একটু দেখেছি স্যার, তিনটা মাইন্ডের স্টেপ। ওকে, সো আমরা আমার ভিডিও তো অন করেছি। আপনাদের যাদের ভিডিও অন করা পসিবল, ভিডিওটা অন করেন, তাহলে
আপনাদের অ্যাটেনশনটা ভালো থাকবে। আজকে আমাদের যেটা করার কথা সেটা হলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার কথা। প্র্যাকটিস করার জন্য যেটা আমরা করতে পারি, প্রথমে আমরা একটা দুটা মাইন্ডফুলনেস আমরা দেখব, দেন আপনাদের কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে? যেহেতু এটা ক্লাস না, আমরা এটাকে ট্রেনিং এ বলছি, সেক্ষেত্রে আপনাদেরকে আহ, আহ, এটার প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। অন্তত দু একজন যদি প্র্যাকটিসটা একটু করতে পারেন, তাহলে আমি মনে করব যে না, ঠিক আছে, এটা একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং এর মতোই এটা হচ্ছে। আচ্ছা, মাইন্ডফুলনেস নিয়ে কারো কোনো কোনো প্রশ্ন আছে কি? স্যার ওয়াইজম্যান যে বারবার বললো প্র্যাকটিস করলে ওয়াইজম্যানটা আমাদের আসবে, হুম হুম কিন্তু কিভাবে কিভাবে প্র্যাকটিস করলে যে বারবার ওয়াইজম্যানটা আমরা দেখা পাবো হুম, সেটা একটু। ঠিক আছে। তো এটা আজকের সেশনের এক্সপেকটেশন হতে পারে যে আমরা ওয়াইজ মাইন্ড কিভাবে প্র্যাকটিস করতে পারি। জি ওকে, আমি দেখতে পাচ্ছি ঝিনুক ভিডিও অন করেছেন। আই অ্যাপ্রিসিয়েট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার So, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আহ, যেখান থেকে শুরু করতে চাই সেটা হলো মাইন্ডফুলনেসে। আমরা দেখেছি যে দুই ধরনের স্কিল রয়েছে, তাই না? কোন দুই জি ধরনের স্কিল? একটু বলবেন আপনারা কোন দুই ধরনের স্কিল আমরা জানি মাইন্ডফুলনেসের? অবজার্ভিং আর প্র্যাকটিসিং স্যার এটা। না, আমাদের হোয়াট স্কিল আর হাউ। হোয়াট স্কিল অ্যান্ড হাউ স্কিল। হ্যাঁ, আচ্ছা জি জি আবার হোয়াট স্কিলের মধ্যে আছে অবজার্ভিং, ডেসক্রাইবিং আর প্র্যাকটিস। পার্টিসিপেটিং। অন্যদিকে হাউ স্কিলের মধ্যে কি আছে? ওয়ান মাইন্ডফুলি, নন জাজমেন্টালি, ইফেক্টিভলি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবজার্ভ করতে হবে। কি করতে হবে? আমাদের ডেসক্রাইব করতে হবে। কি করতে হবে? আমাদেরকে পার্টিসিপেট করতে পার্টিসিপেট হবে। করতে হবে। কিভাবে করব? আমরা ওয়ান মাইন্ডফুলি করব, একসাথে নন করব জাজমেন্টালি, না। আমরা নন জাজমেন্টালি করব এবং আমরা ইফেক্টিভলি করবো। ইফেক্টিভলি করব। ঠিক আছে? তাহলে আমরা যেটাই করি না কেন, কিভাবে, এটা আমাদের সাথেই থাকবে। আমরা সাপোজ ইফ ইউ ওয়ান্ট টু অবজার্ভ সামথিং মাইন্ডফুলি, কি করব? অবজার্ভ করব। তাহলে এর জি সাথে কিন্তু কিভাবে করব এটা কিন্তু ইনবিল্ট থাকতেই হবে, তাই তো? জি জি যেটাই করতে যাই কেন, আমাদের অবশ্যই ওয়ান মাইন্ডফুলি করতে হবে, নন জাজমেন্টালি করতে হবে এবং ইফেক্টিভলি করতে হবে। সো আমরা কিভাবে করব সাথে রেখে, কি করবোতে যদি ফোকাস করি, আমরা অবজার্ভ করব, তাই না? তো অবজার্ভ করব যেটা, তার মানে কি যে আমরা আমাদের ডেফিনেশন যেটা বলছে, অবজার্ভিং ইজ ব্রিঙ্গিং ইউর মাইন্ড ব্যাক টু দ্য সেন্সেশন অ্যান্ড অ্যাওয়ারনেস অফ ইউর বডি অ্যান্ড মাইন্ড। আপনার মনের এবং শরীরের বিষয়গুলো সম্পর্কে যদি আপনি অ্যাওয়ার হন, সেন্সেশন সম্পর্কে যদি আপনি ফোকাসটা সেন্সেশনে যদি নিয়ে আসতে পারেন, সেটি হলো অবজার্ভিং। যেমনটা গত সপ্তাহে আমি বলছিলাম, অবজার্ভিং হলো সেটাই যেটা কিনা আমি পারসেপশন হওয়ার আগ পর্যন্ত যদি রাখতে পারি। তো আমরা অবজার্ভিংটাই প্র্যাকটিস করতে পারি। এখন অবজার্ভিং কিভাবে প্র্যাকটিস করব, মানে কোথায়? এখানে কিন্তু বলে দিচ্ছে, হয় আপনি আপনার সেন্সেশনকে অবজার্ভ করবেন, অথবা আপনার মাইন্ডের কোনো বিষয় সম্পর্কে অ্যাওয়ার হবেন। সেন্সেশন বলতে বোঝায় আমাদের পঞ্চেন্দ্রিয়, অর্থাৎ পঞ্চেন্দ্রিয় ছাড়াও দু একটা সেন্সেশন আছে, সেগুলো। আর মাইন্ড বলতে এখানে মাইন্ডের মধ্যে কি থাকবে? মাইন্ডের মধ্যে কগনিশন থাকবে, মাইন্ডের মধ্যে আমার ইমোশন থাকবে। এইগুলো সম্পর্কে আমাকে অ্যাওয়ার হতে হবে। Am I ক্লিয়ার?
Am I audible and clear? ইয়েস। Okay. জি স্যার। সো প্রথমেই আমরা যদি করতে চাই, আমরা আমাদের চোখ দিয়ে যদি অবজার্ভ করতে চাই, আপনাদের হাতের কাছে যে কোনো একটা অবজেক্ট নেন, যে কোনো একটা অবজেক্ট দেখান আমাকে কি নিলেন। আমি একটু খুঁজি, দেখান সবাই। যারা দেখাবেন না আমি ধরে নিব তারা আসলে ট্রেনিং এ নাই। দেখান আপনার হাতে। ট্রেনিং এ আছি কিন্তু 100% নাই। ওইটাই এটা মাইন্ডফুলি আর কি, আমরা তো মাইন্ডফুলি ট্রেনিং করছি। যারা আমাকে অবজেক্ট দেখাতে পারবে না তারা ধরে নেব আছেন কিন্তু আসলে ট্রেনিং এ নাই, শুনছেন রেডিওর মতো। আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা অবজেক্ট দেখাচ্ছেন, আচ্ছা ঠিক আছে। আমি আমি এটা পেয়েছি, একটা লাইট পেন। এটা এটা একটা খেলনা পেয়েছেন শাইন ভাই। আক্তারিনা কিছু পেয়েছে? আচ্ছা। জি স্যার। আচ্ছা, একটু দেখান কি পেয়েছেন আপনি। স্যার গাড়ি। ও, আপনি অনেক বড় কিছু পেয়েছেন। ঠিক আছে, আমাদের কাজ হলো প্রথমে আমরা অবশ্যই অ্যালার্ট অ্যান্ড মাইন্ডফুল পজিশনে বসবো, চোখটা খোলা দূরে রাখি। আমি স্টার্ট বলার সাথে সাথে আমরা মাইন্ডফুল প্র্যাকটিসটা স্টার্ট করব। আমরা প্রথমে মাইন্ডফুল হব আমাদের নিঃশ্বাসের দিকে। স্টার্ট, চোখ দূরে, কিন্তু সমস্ত মনোযোগ আমার নিঃশ্বাসের দিকে, কিভাবে বাতাস ভেতরে ঢুকছে বের হচ্ছে। নিঃশ্বাসে কোনো পরিবর্তন করব না, নিঃশ্বাসের মধ্যে কোনো চেঞ্জ আনবো না, জাস্ট লক্ষ্য রাখবো যে আমি আসলে কি দেখতে পাচ্ছি। নিঃশ্বাস সংক্রান্ত আমার বডিতে কোথায় কোথায় কি কি ধরনের সেন্সেশন হচ্ছে, বাতাস কোথায় কোথায় স্পর্শ করে আমার ভেতরে ঢুকছে এবং বের হচ্ছে, এবং আমার শরীরের ওঠানামার কারণে আমার শরীরের অন্যান্য জায়গায় যে সমস্ত চেঞ্জগুলো হচ্ছে, স্পর্শ অনুভূতি হচ্ছে, সেগুলো অবজার্ভ করি খুঁটিয়ে খুঁটিয়ে। এবার আমি যে অবজেক্টটা হাতে নিয়েছি সেটার দিকে লক্ষ্য করি। এটার কোনো নাম আমার মাথায় আসতে দেব না। এর প্রতিটা অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখব চোখ দিয়ে। এর প্রতিটা পার্টে দেখব সম্পূর্ণ নন জাজমেন্টালি। এখানে খারাপ আছে না ত্রুটিপূর্ণ আছে এইভাবে চিন্তা না করে, ইট ইজ হাউ ইট ইজ, এটা যেমন আমি ঠিক তেমন ভাবেই দেখব। এটা যেমন তেমন ভাবেই গ্রহণ করব এবং এর প্রতিটা অংশ আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা আমি লক্ষ্য করব। ইট ইজ হাউ ইট ইজ, এটা যেমন এটা তেমনই। মনের মধ্যে যদি অন্য কোনো চিন্তা চলে আসে, দেখা বাদ দিয়ে সেটাকে সরিয়ে আমার মনটাকে আবার শুধু দেখার দিকে নিয়ে আসবো। ইট ইজ হাউ ইট ইজ। স্টপ, শেষ। এবার একটু সবার কাছ থেকে
খুব সংক্ষেপে ফিডব্যাক নিব। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, যে আমি আসলে কতটা মাইন্ডফুল থাকতে পেরেছি নিঃশ্বাসের দিকে, এবং আমার যে অবজেক্ট আমার দেখার কথা সেদিকে। আমরা মাইন্ডফুল অবজারভেশন করেছি, সো কতটা আমি অবজারভেশনের মধ্যে থাকতে পেরেছি। যে কেউ শুরু করতে পারেন। বৃষ্টি। জি স্যার, আমি যখন নিঃশ্বাস নিচ্ছিলাম তখন মানে আমার নাক দিয়ে যাচ্ছিল, বের হচ্ছে, গরম গরম লাগছিল। তারপরে নিঃশ্বাস নিতে গিয়ে মনে হচ্ছে মানে উঁচু হচ্ছে, বুক উঁচু হচ্ছে, আবার নামছে, পেট নিচে নামছে, এরকম মনে হচ্ছে। আর যে অবজেক্টটা দেখিয়েছেন ওটার দিক তাকিয়েছিলাম, কখনো অরেঞ্জ কালার মনে হচ্ছে, কখনো আবার এদিক দিয়ে কালো মনে হচ্ছিল, আর এদিক দিয়ে একটু সাদা মনে হচ্ছিল। আবার মাঝে মাঝে মানে মনোযোগ ছুটে যাচ্ছিল, সেখান থেকে আবার ফিরে আনতেছি, আবার দেখছি, এরকম মনে হচ্ছিল। সেখান থেকে ফিরিয়ে আনতে পেরেছেন। দ্যাটস অন। জি। ঝিনুক। আমি যখন নিঃশ্বাস নিচ্ছিলাম, ঝিনুকের কথাও শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না, শুধু একটা আই আছে। হুম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন কথাও শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, আমি যখন নিঃশ্বাস নিচ্ছিলাম, তো ঠান্ডা বাতাস আমার নাকের ভিতর দিয়ে যাচ্ছিল, সেটা অনুভব করছিলাম। আর আমি নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আমার কাঁধ ওঠানামা করছিল। আর আমি যখন আমার সামনে একটা অবজেক্ট ওটা নিয়ে নাড়াচাড়া করছিলাম, তখন একটা সময় গিয়ে মনে হলো যে এটা অনেক ধারালো। পরে গিয়ে আবার ওটা থেকে নিজের মাইন্ডকে আবার যে নন জাজমেন্টাল থাকার চেষ্টা করলাম। এই তো। দ্যাটস ওয়ান্ডারফুল। সো মনের মধ্যে যে একটা জাজমেন্ট চলে আসছে, সেখান থেকে সরে আবার শুধু দেখার মধ্যে মাইন্ডটাকে আনতে পেরেছেন। দ্যাটস ওয়ান্ডারফুল, ভেরি গুড। আক্তারিনা। স্যার, আমি যখন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করছিলাম, নিঃশ্বাসের দিকে, শ্বাস প্রশ্বাসের দিকে যখন আমি মনোযোগ ধরে রাখার চেষ্টা করছিলাম, তখন রাখতে পারছিলাম, আবার কিছুক্ষণ পরে আমার অন্য চিন্তা আসছিল। তখন আমি আবারও আমার নিঃশ্বাসের দিকে ধরে রাখার চেষ্টা করছিলাম। আবার মাঝে মাঝে আমি শুরু থেকে একই রকম শ্বাস প্রশ্বাস রাখার চেষ্টা করছিলাম, কিন্তু মাঝে মাঝে আমার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছিল, কোনো কমে যাচ্ছিল। আবার আমি এটা যখন বুঝতে পারছিলাম যে একই রকম রাখতে হবে, তখন আবার আমি চেষ্টা করছিলাম একই গতিতে রাখার। আবার আবার আমার হাতের যে অবজেক্টটা ছিল, সেটাতেও আমি কখনো কখনো এই ডায়েরিটার আমি হচ্ছে কালারটা অবজার্ভ করার চেষ্টা করছিলাম, এখানে কি লেখা আছে সেগুলো আমি দেখার চেষ্টা করছিলাম। আবার এছাড়াও আমার মাঝে মাঝে অন্যদিকেও মনোযোগ গিয়েছিল। আচ্ছা, মনোযোগ যে চলে গেছে এটা টের পেয়েছেন এবং ফিরিয়ে আনতে পেরেছেন। জি স্যার। ওকে, ঠিক আছে। সো এরপরে কে বলবেন? এরপরে আছেন শাহিন ভাই। আমার অভিজ্ঞতাও আক্তারিনের মতোই কিছুটা, যে শ্বাস প্রশ্বাসে মাঝে মাঝে যে রিদমে হওয়ার ইনস্ট্রাকশন ছিল, সেটা মনে হয় হচ্ছিল না মাঝে মাঝে। তারপরে আবার ফিরে আসছিলাম। আর অবজেক্টের দিকে খেয়াল করতে, যে আমার অবজেক্ট এমনই ছিল যে এটা নাড়াচাড়া করলে শব্দ হয়। তো ওই শব্দটা মাঝে মাঝে মনে হয় যে মনোযোগটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া না করে রেখে দিয়েছিলাম, যেন শব্দটা না আসে, মনোযোগটা যেন শুধু ওইটাতেই থাকে। এইরকম একটা ফিলিং আমার মধ্যে তৈরি হয়েছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। সো মনোযোগটা অন্যদিকে সরে যাওয়াতে আপনি দেখার দিকেই মনোযোগটা রিফোকাস করতে পেরেছেন। ওকে, খুবই সুন্দর। রোজি। স্যার, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ব্রিদিং এর সময় একটু প্রবলেম হচ্ছিল, বুকে পেইন করছিল, যেটা নর্মালি আমি ফিল করছিলাম না। বাট যখন মাইন্ডফুলি আমি ব্রিথটার দিকে খেয়াল করছিলাম, তখন মনে হচ্ছে যে আমার বুকে কিছুটা পেইন করছে, যেটা নর্মালি আজকে দিনে একটু পেইন ছিল হয়তো বা, সেটাই। কিন্তু এখন আমি ব্যস্ততার কারণে বুঝতে পারিনি, বাট এখন যখন আমি এটা মনোযোগের সাথে করছিলাম, তাই ফিল করছি। আর আমি যখন অবজেক্টটা দেখছিলাম, আমি দেখছিলাম অ্যান্ড হচ্ছে টাচ দুভাবে আমি অবজার্ভ করছিলাম সেটা। যখন দেখছিলাম তখন হচ্ছে ওটার কালার গুলো অ্যান্ড টেক্সচারটা এবং কি ফ্রন্ট ইউজ করেছে সেটা দেখছিলাম।
আর যখন টাচ করছিলাম তখন এটার ভিতরে কিছু লেখা আছে বোল্ড করা, যেগুলো হচ্ছে টাচ করলে বোঝা যাচ্ছে। তো সেই জিনিসটা আমি ফিল করলাম। আর একটু ডিস্ট্রাক্ট হচ্ছিল, কারণ হচ্ছে শীতকাল তো, বাইরে সাউন্ড আসছে, তো হুম, এটা একটু ডিস্টার্ব করছিল, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে। অনেকগুলো ডিস্ট্রাকশন এখানে আসছিল। জি ইভেন আমাদের এই সময়গুলো মাইন্ডফুল করার কথা ছিল শুধু দেখা নিয়ে, তো অন্যান্য বিষয়গুলো চলে আসছিল, আর বাইরে সাউন্ডও চলে আসছিল, সো অনেকগুলো জি জি। ক্লাসই চলে আসছিল। তারপরও নিশ্চয়ই চেষ্টা করেছেন যে বারবার ফিরে নিয়ে আসতে আমার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ওকে, অনেক ধন্যবাদ। এরপরে আহ হাসান আছেন আর তামান্না আছেন। হিমেল আর তাসমিম আছেন। ও, হিমেল চলে গেছে। তাসমিম তামান্না কিছু বলবে নিশ্চয়ই। জি, আমি আসলে প্র্যাকটিস করতে পারিনি, এরপরে করবো নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, অনেস্ট স্বীকারোক্তি, ধন্যবাদ। ঠিক আছে, আমরা তাহলে চলে যাব পরের প্র্যাকটিসে। আবারও পরের প্র্যাকটিসের জন্য আমরা রেডি, অ্যালার্ট পজিশনে বসি। দূরে তাকাই। প্রথমে আমরা নিঃশ্বাসের দিকে মনোযোগ দিই। এরপর আমার চারপাশের সাউন্ডের দিকে খেয়াল করি। বাইরে থেকে যে সাউন্ডগুলো আসছে আমার রুমের বাইরে থেকে, সেগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে শোনার চেষ্টা করি। এবার চেষ্টা করি বাসার ভেতরে কোনো সাউন্ড বা রুমের ভিতরে কোনো সাউন্ড পাওয়া যায় কিনা। হতে পারে সেটা কম্পিউটারের ফ্যানের শব্দ, হতে পারে সেটা আইপিএস এর শব্দ, হতে পারে অন্য কোনো শব্দ যেটা রুমের ভেতরে বা বাসার ভেতরে তৈরি হচ্ছে। মনটা যদি অন্যদিকে চলে যায়, মনটাকে আবার রুমের ভেতরে সাউন্ডের দিকে নিয়ে আসতে হবে। ওকে, ডান, শেষ। ফিডব্যাক সবার আগে কে দিবেন? জি স্যার, বলি। হ্যাঁ, বলেন বেশ। জি স্যার, যখন নিঃশ্বাস নিচ্ছিলাম আর দূরের দিকে তাকিয়েছিলাম, তখন পাশে আমার বেডের দিক তাকাচ্ছিলাম, ওয়ালের দিক তাকাচ্ছিলাম। আর যখন বাইরের সাউন্ডের কথা বলছিল, তখন পাশে রাস্তা বা মানুষজন যাচ্ছিল, কথা শোনা যাচ্ছিল, এবং সেই কথাটা একটা পিচ্চির কথা শোনা যাচ্ছিল এমন হুম মনে হয়েছিল। হুম হুম। আর বাসার ভিতরে যখন সাউন্ডের কথা মানে বলছিলেন, তখন আইপিএস এর শব্দটা একটু একটু পাচ্ছিলাম, মাঝে মাঝে পাচ্ছি, মাঝে মাঝে পাচ্ছিলাম না, এরকম মনে হয়েছে। আর নিঃশ্বাসের দিকে মনোযোগ গিয়েছে। আর অতটা এর আগের বার যতটা ছুটে ছুটে গিয়েছিল মনোযোগ, এখন অতটা ছুটে নেই। ওটাই। মনে হচ্ছে আগে থেকে একটু কম মনে হয়েছিল। এই তো। ওয়ান্ডারফুল। ঝিনুক। ঝিনুক। হ্যাঁ হ্যাঁ, বলতে হবে ফিডব্যাক। ঝিনুক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি স্যার, আপনি ঝিনুক আমার আনমিউট করেনি, এই জন্য আমরা শুনতে শুনতে পাচ্ছি না পাচ্ছেন না? ঝিনুককে। আচ্ছা, আমি আমার ফোন কাজ করছিল না সাময়িক সময়ের জন্য। যখন নিঃশ্বাসের কথা বলা হচ্ছিল, তখন আমার সম্পূর্ণ মনোযোগ নিঃশ্বাসের দিকে ছিল। তারপর যখন বলা হলো যে বাইরের শব্দ, পাশের বাসার একটা আসবাব হয়তো টেনে নিয়ে যাচ্ছিল, ওই শব্দ আমি পাচ্ছিলাম। তারপরে বাড়ির ভিতরের যে শব্দ, দরজা লাগানোর শব্দ, তারপরে বাড়ির মানুষজন কথা বলছে, ওটা কানে আসছিল। এবং রুমে আসলে ওরকম কোনো শব্দ হচ্ছিল না, তাই রুমের কোনো শব্দ আমি শুনতে পাইনি। আর মাঝখানে আমার
মানে চিন্তা অন্যদিকে চলে গিয়েছিল, তখন আমি আমার চিন্তাটাকে আবার মানে রুমের বা বাড়ির শব্দের দিকে নিয়ে এসেছি। ওকে, অনেক ধন্যবাদ ঝিনুক। আহ তাসমিন তামান্না। আহ আমার মনোযোগ যদি পার্সেন্টেজ করি তাহলে 40% মনোযোগ ছিল। আশেপাশে অনেক সাউন্ড হচ্ছিল, সেটা অনেক মানে আমাকে ডিস্ট্রাক্ট করছিল আর কি। আর আমার মনে হচ্ছিল যে আমার আশেপাশে যে সাউন্ডটা হচ্ছে সেটা মনে হয় অন্য মানুষকেও ডিস্ট্রাক্ট করছে। তো এটার জন্য আমি মানে একটু অস্থির হচ্ছিলাম। পরে আবারও মনে করেছি যে এটা তো আমার আসলে কাজ না, আমার সাউন্ডের দিকে ফোকাস করতে হবে বা আলাদা আলাদা করে সাউন্ড গুলো শুনতে হবে। তো সেটা একটু পেরেছি, কিন্তু ওই যে পার্সেন্টেজের দিক থেকে বললাম যে একটু ডিস্ট্রাক্ট হয়েছে। ওকে, অনেক ধন্যবাদ। তবে মজার ব্যাপার হলো জুমে এমন কিছু টেকনোলজি আছে যে আশেপাশে, আপনাদের আশেপাশে সাউন্ড খুব একটা আসে না জুম দিয়ে, ওগুলো সব ক্যান্সেলেশন হয়ে যায়। এবং আসলেই অনেকেই অনেকদিন বলছে আমার প্রচুর নয়েজ আশপাশে, কিন্তু আমরা আসলে নয়েজ শুনতে পাই না। জুমের একটা একটা ভালো দিক। অবশ্য ভাবছিলাম যে আমি জানি যে ল্যাপটপে মনে হয় এটা করে, ফোনে মনে হয় এমনটা হবে না, এরকম মনে হচ্ছিল। তো এটা শিওর হলাম। কিন্তু না, আসলে আমি দেখেছি যে গতদিনে অনেকে অনেক নয়েজের কথা বলেছে, কিন্তু আসলে আমরা তো কোনো নয়েজ পাইনি। ঠিক আছে, ধন্যবাদ আক্তারিনা। আমি প্র্যাকটিসটা মনোযোগ সহকারে করার চেষ্টা করেছি। আর আমি যখন বাইরের সাউন্ড, বাইরের বিষয়গুলো অবজার্ভ করার চেষ্টা করছি, তখন বাইরে রাস্তায় গাড়ি যাচ্ছিল, এটা শব্দ অবজার্ভ করছি। আর বিড়াল ডাকছিল, এই শব্দটা অবজার্ভ করতে পেরেছি। আর হচ্ছে রুমের সাউন্ড যদি বলি, পাশের রুমে মেয়ে আছে, মেয়ে ডাকছিল, ও কথা বলছিল, এই শব্দগুলো শুনতে পেয়েছি। কিছু ওকে, অনেক ধন্যবাদ শাহিন। গত প্র্যাকটিসের চেয়ে এবার মনে হয় মনোযোগ বেশি ছিল এখানটায়। কারণ আমি গতবার পাশের রুমের টিভির শব্দটা পাই নাই, এবার কেন যেন টিভির শব্দটাও কানে আসছে। হুম হুম। তো মনে হয় মনোযোগটা এবার গতবারের চেয়ে, গত প্র্যাকটিসের চেয়ে উম, মনে হয় বেশি ছিল পরিমাণটা। এক্সেলেন্ট। ওকে, শাহিন ভাই অনেক ধন্যবাদ। রোজি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, বাইরের সাউন্ডটা ভালোই বুঝতে পেরেছি, জোরে একটা বাজি ফুটলো, সেই সাউন্ডটা খুব ভয় পেয়ে লাফ দিয়ে উঠলাম। বাট পড়া যথারীতি আবার আমি আমার কনসেন্ট্রেশন নিয়ে এসেছি এদিকে। তো এদিকে ঘরের ভিতরে আমি তেমন কোনো সাউন্ড নেই, কিন্তু আমার পাশের রুমেই হচ্ছে ডিপ ফ্রিজের সাউন্ডটা শব্দ শোনা যাচ্ছে। আবার আব্বু ওই পাশে আরেকটা ফ্রিজ খুলছে, সেটার আবার সাউন্ড বেরোচ্ছে। এই দুটো সাউন্ড আমি খুব সুন্দর শুনতে পেয়েছি। আর এরপরে আরো ভালো করে খেয়াল করে খেয়াল করার চেষ্টা করলাম যে ওইদিকে কেউ একজন মোবাইল চালাচ্ছে, একটু জোরে সেটা শোনা যাচ্ছে, সেটাও আমি শুনতে পাচ্ছি। যদিও এটা 2 রুম বা 3 রুম পরে আমার, কিন্তু মানে আমি একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করলাম যে সেটাও শুনতে পাচ্ছি। দ্যাটস ইট। এটা ভালো হয়েছে আমার, যেটা মনে হয় আগেরটার থেকে এটা আমার একটু ইমপ্রুভ হয়েছে। বুঝতে পেরেছি। দ্যাটস ওয়ান্ডারফুল, দ্যাটস ওয়ান্ডারফুল। সো আমরা দেখতে পেলাম যে আমরা দুটো ঘরানার প্র্যাকটিস করে ফেলছি, তিনটা সেন্সেশনের প্র্যাকটিস অলরেডি করে ফেলেছি। তার মধ্যে ফিডব্যাক আমরা চলমান আছে। এখন হিমেল কি ফিডব্যাক দিতে পারবে? আমি আসলে ফিডব্যাকের মতো পরিস্থিতিতে নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, হিমেল এখন মহা আনন্দে আছে। এখন মহা আনন্দ থেকেও ক্লাসের একটা আকর্ষণ ত্যাগ করতে না পেরে কোনো রকমে কানেক্ট হতে পেরেছে। তো সেজন্য ধন্যবাদ হিমেলকে। আচ্ছা, আহ এর পরে যে প্র্যাকটিসটা আমরা করব তার জন্য যেটা লাগবে, আপনাদের প্রত্যেকের বাসার থেকে কি লাগবে? কিসমিস লাগবে 2-3টা আজকে হ্যাঁ। হ্যাঁ। করবো না, পরের দিন করবো, বলেন, আপনারা বলেন। জি স্যার, করা যায়, নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসেন।
আচ্ছা, যারা যারা কালেকশন করতে পেরেছেন তারা একটু দেখান। এই যে আমার ঝিনুক, আক্তারিনা, শাহিন ভাই, রোজি আনতে পেরেছেন? যদি আনতে পেরে থাকেন তাহলে একটু দেখাবেন। এই কালেক্ট করতে পারিনি, রং নিয়ে এসেছি। হ্যাঁ, বাহ বাহ বাহ, এটা কি অনেক কিছু দেখা যায়। ঠিক আছে, কিসমিস খুঁজে পাচ্ছি না, এটা পাইছি। এটা আসলে এটা আসলে এটা ওই যে ইয়ে টাইপের, মোরব্বা টাইপের এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ছোট টুকরা ধরেন, তাহলেই হবে। দেখলেই তো খেতে ইচ্ছে করে। আক্তারিনা পেয়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস একসাথে করব। টাচ সেন্সেশন, স্মেল এবং টেস্ট, ঠিক আছে? এবং একই সাথে অবশ্য আমরা ভিজুয়ালটাও করতে পারবো এখানে। সো অনেকগুলো সেন্সেশনকে একসাথে কাজে লাগিয়ে আমরা মাইন্ডফুল হব কিসমিসে। প্রথমে মাইন্ডফুল পজিশনে বসে যাই, দূরে তাকাই, মনোযোগটা সম্পূর্ণ নিঃশ্বাসে নিয়ে আসি। এরপর আমার হাতে যে কিসমিস আছে সেদিকে তাকাই। একই সাথে আমরা কিসমিসটাকে হাতে নিয়ে টেক্সচারটা অনুভব করি এবং তারপরে খুঁটিয়ে খুঁটিয়ে এটাকে দেখতে থাকি। এর গাটা কেমন, এর বিষয়টা কেমন, কিন্তু কোনো নাম না দিয়ে দেখার চেষ্টা করি। যেটা এটা যেমন তেমন ভাবেই আমরা দেখবো, কিন্তু এটার কোনো বর্ণনা মাথায় আসতে দেব না। জাস্ট অবজার্ভ ইট, নাথিং এলস। এবার এটাকে একটু আস্তে করে নাকের কাছে ধরবো, কোনো স্মেল পাই কিনা। ইট ইজ হাউ ইট ইজ। স্মেলটা কোনো নাম দিব না, জাস্ট স্মেলটা কেমন সেটাই খেয়াল করব। ওকে, এবার একটা কিসমিস মুখে দিব কিন্তু চাওয়াবো না, জিহ্বার উপর রাখবো এবং এর টেক্সচারটা জিহ্বা ফিল করার চেষ্টা করব। কোনো দাঁত দিয়ে চাপ দিব না, জাস্ট জিহ্বার ডগা দিয়ে এটাকে ফিল করার চেষ্টা করব। এই সময় আমার যেটা ইচ্ছা করছে আর্স, সেটাকে লক্ষ্য করি যে কি ইচ্ছা করছে। সেটা হচ্ছে আমার আর্স, ভেতর থেকে একটা তাগিদ কাজ করছে। অন্যদিকে মনটাকে ছড়িয়ে আবার কিসমিসের দিকে নিয়ে আসি। এবার দাঁত দিয়ে হালকা হালকা চাপ দেব, খুবই হালকা, এবং রসটা যখন জিহ্বায় গড়িয়ে যাবে, জিহ্বার প্রথম অংশ থেকে আস্তে আস্তে পেছনের দিকে, স্বাদের পরিবর্তনটা লক্ষ্য করব।
এবার আরো একটু চাপ দিয়ে রসটাকে বেশি করে নিয়ে ওকে, এবার খেয়ে ফেলতে পারি। ডান। ফিডব্যাক রোজি। স্যার এটা খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য। এতক্ষণ চকলেট বা এই টাইপের আইটেম আমি মুখে রাখতে পারি না। ওটা কখন চাবাবো কখন আর গিলবো আমার খুব আর্স, আর্টস কাজ করছিল। ওই আর্সটাকে ফিল করেছেন, যে যে দেখতে পেয়েছেন যেটা হচ্ছে আর্স এবং মাত্রা কেমন। হ্যাঁ মানে প্রচুর ক্রেভিং হচ্ছিল যে আমি চুষে ফেলি, রসটা ভিতরে নেই। তাড়াতাড়ি এটাকে মানে কামড়ানো বা আরো ইয়ে করার জন্য আমার পুরো জিভটা মনে মেল্ট হয়ে আসছিল এটার জন্য। চরম ক্রেভিং লাগছিল। এক্স্যাক্টলি। আর এই ধরনের আইটেমের ক্ষেত্রে আমার আসলেই মানে টেস্টি আইটেম গুলো তো এইসব ক্ষেত্রে আমি কন্ট্রোল করতেই পারি না। এটা আগে ছিল না, করার এখন জন্য বেড়ে গেছে বেশি। কন্ট্রোল করার জন্য আপনাকে ওই আর্টসটাকে খেয়াল করতে হবে। জি, থ্যাংক ইউ। আর্টস লাগছে আমার ভেতরে। ঠিক আছে, ধন্যবাদ শাহিন ভাই। হ্যাঁ, চেষ্টা চেষ্টা করেছি, আমার কাছে কিসমিস পাই নাই আমি। আমি একটা কাজু বাদাম নিয়ে আসছিলাম। ওকে, সেটারই তো এক্সপেরিমেন্ট করেন, কি কি তো দেখি, ওই কি সুখী। টেস্টটা তো মুখে দিলেই পাওয়া যায় না, চাপ মানে চাপ না দিলে, না ভাঙলে। আমাদের তো যাই হোক। শুরু হয়েছে শুরু। হাত থেকে, আমরা দেখেছি, হ্যাঁ, নেওয়ার চেষ্টা করেছি, এবং আমরা আস্তে আস্তে করে স্বাদ নেওয়ার চেষ্টা করেছি চিবিয়ে। সব কয়টা স্টেপই করেছে, কিন্তু এই শেষের দিকে মনে হচ্ছিল যে খেয়ে ফেললেই তো হয়, আর্টস, এরকম একটা আর্টসটা ফিল করেছে। বিষয়, খেয়ে ফেললেই তো হয়, No, এই জিনিসটা কাজ করছিল। ঠিক আছে, ধন্যবাদ আক্তারিনা। স্যার কিসমিসটা যখন আমি হাতে নিয়ে অবজার্ভ করছিলাম তখনই আমার হচ্ছে এটা খাওয়ার একটা আর্জ তৈরি হয়েছিল। হুম হুম, আহ তারপরে সেই আর্জটাকে কন্ট্রোল করে আমি এটা অবজার্ভ করছি এবং তারপরে জিহ্বা দিয়ে সেটাকে আমি হচ্ছে ফিল করার চেষ্টা করছি। ফাইনালি আমি হচ্ছে আমার আর্জটাকে কন্ট্রোল করতে পেরেছি স্যার আমি। okay. টেক্সচারটা, তারপরে স্বাদের মধ্যে ভ্যারিয়েশন, এগুলো কি টের পেয়েছেন? স্যার আমার কাছে স্বাদ একই রকম লেগেছে স্যার। নেক্সট টাইম যখন খাবেন তখন একটু আরো মাইন্ডফুলি দেখার চেষ্টা করবেন। জিহ্বার ডগাতে এক ধরনের স্বাদ পাবেন, মাঝখানে এক ধরনের স্বাদ পাবেন, যখন পিছন দিকে চলে যাবে তখন আরেক ধরনের স্বাদ পাবেন। প্রত্যেকটা জায়গার স্বাদ আলাদা। রাইট রাইট রাইট। এটা আমি ফিল করেছি। স্যার And আমাকে সবচেয়ে মাইন্ডফুলি প্র্যাকটিসটা করতে হবে স্যার। হ্যাঁ, এটা একটু করবেন তাহলে বুঝতে পারবেন। স্যার ঝিনুক। আমি কিসমিস পাইনি, তার জন্য লং নিয়েছিলাম 2টা। তো প্রথমে যখন লংটাকে আমি হাতে নাড়াচাড়া করছিলাম, ওই সময় ওই যে লং এর মাথা যে একটু মানে তীক্ষ্ণ থাকে, এই নাক ফুলের মতন, হুম একবার আমার মনে হলো যে এগুলা ভেঙে ফেলতে পারলে বোধহয় তীব্র জিনিসটা আমার, মানে জাজমেন্টাল হয়ে যাচ্ছিলাম ওই হুম হুম, জায়গাটাতে। তারপরে তারপর সেটাকে যখন আমি আমার মুখে নিলাম, আহ তারপরে আবার মনে হচ্ছিল যে এটা গাছের ছালের মতো, তখনও জাজমেন্টাল হয়ে যাচ্ছিলাম। তারপর আবার আমি আমার মনোযোগ শুধু এটা দেখার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি। good. তারপর যখন এটা আমি মুখে নিলাম, তারপরে নেয়ার পর ওই আমার ওটার মানে যে ওটার ওই যে ফিলটা মুখে নেওয়ার পর, সেখানেও আমার মনে হচ্ছিল যে আর্টসটা এরকম যে ওদের মাথাগুলো যদি আমি দাঁত দিয়ে ভেঙে ফেলতে পারতাম তখনই, তাইলে বোধহয় আমি আরো ভালোভাবে মানে জিনিসটাকে ফিল করতে পারতাম। তারপর আবার আমি আবার ওটাকে ফিল করার চেষ্টা করলাম। দেন আমার ওখানে বলা হচ্ছিল যে আসলে জিহ্বার আগায় এবং গোড়ায় কি ধরনের অনুভূতি হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে সমুদ্রের তীরে পানি যাওয়ার পরে যেটা ছড়িয়ে যায়, মনে হচ্ছিল যে আমার আগা থেকে জিহ্বার লাস্ট পর্যন্ত ওটা স্বাদটা ছড়ায় যাচ্ছে বিভিন্ন মাত্রায়। এখানে একরকম, মাঝখানে মানে ছড়ায় যাচ্ছিল সমুদ্রের পানির মতো। এরকম প্রথমের দিকে ধরতে পারছিলাম না যে এটা কোনোদিনও আমি এর আগে অবজার্ভ করিনি যে হুম হুম, এইভাবে স্বাদ ছড়িয়ে যায়, তো ওরকম ছড়িয়ে যাচ্ছিল।
এই তো। ওকে, অনেক ধন্যবাদ, খুবই সুন্দর ফিডব্যাক। বৃষ্টি। জি স্যার, আমি যখন হাতে নাড়াচাড়া করছিলাম কিসমিসটা তখন আমার কাছে একটু খসখস লাগছিল, কালারটা দেখছিলাম। আবার যখন মানে কিসমিসের মাথার দিকে মানে বোটার দিক তাকিয়েছিলাম তখন আবার মাথার মধ্যে মানে চলে আসছে এটা তো আঙ্গুরের বোটা, তখন আবার জাজমেন্ট চলে হয়ে যাচ্ছিল, বাট ফিরে আসছে এদিকে যে না এটা তো করা যাবে না। তো হাতে নাড়ি চাড়িয়ে যখন জিব্বায় নিয়েছিলাম তখন নাড়াচাড়া করছিলাম তখন মনে হচ্ছিল যে আমার মেয়ে আবার খুব কিসমিস পছন্দ করে। হুম। মানে ওর যখনই দিব তখনই কোনো না নাই খাবে। আমি বলছি তাহলে মনে হয় ওর পছন্দ, যে মানে ওর কথাও চিন্তা করতেছিলাম আর জিব্বা দিয়ে নাড়াচাড়া করছিলাম। আর মনে হচ্ছিল যে একটু কামড় দিয়ে দেখি, একটু কামড় দিয়ে দেই। না, তারপর দেই নাই, ওটাকে কন্ট্রোল করে নিয়েছিলাম। তারপরে যখন কামড় দিয়ে দিলাম একটু রস বেরোলো, সেটা জিহ্বার আগায় হালকা হালকা স্বাদ লেগেছিল। আর মাঝখানে যখন তখন একটু মিষ্টি লেগেছিল, আর যখন একদম পিছনে গেছে তখন ভারী মিষ্টি লেগেছিল, ভালো লেগেছিল তখন খেতে। আর বাসায় যখন খাই তখন তো আর একটা কিসমিস খাই না, তখন তো অনেকগুলো একসাথে করে নিয়ে মুখের মধ্যে চাপে চাপে খেয়ে ফেলি পানি দিয়ে। আর যখন একটা খাচ্ছিলাম তখন জিনিসটা মানে ভালো করে ফিল করছিলাম। এই তো। ওকে, অনেক ধন্যবাদ। বাকি আছেন? আর মনে হয় কেউ বাকি নেই। ঠিক আছে, ধন্যবাদ। সো এবার যেটা করতে হবে, আপনারা প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। কবে দেখাবেন? আজকে দেখাবেন নাকি নেক্সট দিন দেখাবেন? কোন স্টেপটা করবো স্যার? যে কোনো একটা, যে কোনো একটা মাইন্ডফুলনেস প্র্যাকটিস আমাকে দেখাতে হবে। করবো স্যার, তাহলে শুরু করি। ঠিক আছে, আপনি শুরু করেন। আর আরো কিছু প্র্যাকটিস আছে, আমরা নেক্সট দিনে করব। আর আপনার প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদের শেষ হবে আজকের ক্লাসটা। জি স্যার, আমরা সবাই সোজা হয়ে বসবো মাইন্ডফুলনেস এর জন্য। দূরে কোথাও চোখ দিয়ে একভাবে তাকিয়ে থাকবো দূরে। নাক দিয়ে নিঃশ্বাস নিব, নিঃশ্বাসের দিকে তাকাবো। নিঃশ্বাস একই রকম থাকবে, কখনো দ্রুত বা কখনো আস্তে আস্তে এমন হবে না। নিঃশ্বাস কোন দিকে যাচ্ছে, কেমন করে যাচ্ছে, কিভাবে বের হচ্ছে খেয়াল করব। আমাদের চোখ এক দৃষ্টিতে এক জায়গায় থাকবে। যদি বাইরে মনোযোগ চলে যায় সেখান থেকেও ছুটে নিয়ে আসবো। এভাবে নিঃশ্বাস নিতে থাকবো আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে বের করব। এভাবে চলতে থাকবে। কয়েকবার না পরে স্টপ করে দেব। শেষ। আচ্ছা, শেষ করে ফেলছি। আচ্ছা। বৃষ্টি, আপনি একেবারে মুখস্থ করে বলার মতো করে বললেন, কিন্তু স্যার, আসলে এটা মানুষের মনকে ছুঁয়ে বলার মতো করে বলতে হবে, হৃদয় দিয়ে বলতে হবে। ঠিক আছে? একটু স্লোলি বলতে হবে স্যার। slowly বলতে হবে। জাস্ট নট জাম্পিং, মানে আমি জাম্পিং করে করে সব স্টেপ পার করে দিলাম তা নয়। এবং সেটা আচ্ছা আচ্ছা। কমান্ডিং হতে হবে, মানে আমি তো মানুষকে করাচ্ছি। আহ, হুম, যেমন আপনি বলছিলেন বোধহয় এরকমটা, যে এরপর এটা করতে হবে, এরপর এটা করতে হবে, শেষ। সেটা না হয়ে আপনি তো কমান্ড দিবেন মানুষকে, যেন মানুষ এটা ফলো করে করতে পারে। সো খুবই কনফিডেন্ট, জি রিল্যাক্স স্যার। একটা ভয়েস থাকবে, এবং কমান্ডিং থাকবে সেখানে। অর্ডারিং জি, না, কিন্তু একটা কমান্ডিং থাকবে যাতে মানুষ সেটা ফলো করতে পারে। সো এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। প্র্যাকটিস করলে করতে হবে। হ্যাঁ, এটা প্র্যাকটিসটা একটু করবেন। জি স্যার। আর করে আবারও আমাকে দেখাতে হবে, বিশেষ করে আমাদের যে ফুল ডে ট্রেনিংটা হবে সেইখানে আপনি এটাকে দেখাবেন। ঠিক আছে? স্যার, ঠিক আছে, তাহলে আজকে আমরা সমাপ্ত করব। তার আগে কোনো প্রশ্ন আছে কিনা?
মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। আমাদের নেক্সট দিনে আরো অনেকগুলো ইন্টারেস্টিং মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা এটা শেষ করব। হতে পারে নেক্সট নেক্সট দিন, অথবা আমরা যেদিন ফুল ডে ট্রেনিং করবো সেদিন। তো সবাইকে ধন্যবাদ। যদি কিছু বলার থাকে বলতে পারেন, নাহলে আজকের মতো এখানেই সমাপ্ত।